নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বেদজ্ঞান আয়ুর্বেদের অনুষ্ঠান। আমরা জানি যে আপনারা অধীর আগ্রহে বসে রয়েছেন এই অনুষ্ঠানের জন্য। আপনারা যারা এই অনুষ্ঠান দেখার জন্য অপেক্ষা করেছিলেন তাদের অপেক্ষার অবসান। যার জন্য আপনারা অপেক্ষা করেছিলেন তিনি আমাদের স্টুডিওতে ইতিমধ্যেই হাজির। নতুন করে তাকে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, তবু বলতে হয় যে এই সময়ে দাঁড়িয়ে এই শহর কলকাতায় শুধু নয়, এই বাংলা এবং বাংলার বাইরেও বিভিন্ন জায়গায় ভারতবর্ষের সবথেকে প্রাচীনতম চিকিৎসা পদ্ধতিকে নিয়ে যিনি অত্যন্ত সফলতার সঙ্গে দীর্ঘ সময় ধরে কাজ করে আসছেন, তিনি আর কেউ নন, আপনাদের সবার প্রিয় এবং এই বেদজ্ঞান আয়ুর্বেদের প্রাণ প্রতিষ্ঠাতা যিনি করেছেন, অর্থাৎ মাননীয় ডাক্তার সুলতান খান আজও আমাদের সঙ্গে আমাদের হটসিটে রয়েছেন। স্যার, আপনাকে স্বাগত জানাই। আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই রোগটি সম্পর্কে আপনারা অনেকেই অবগত রয়েছেন, অনেকেই সেই রোগে হয়তো আক্রান্ত হয়ে রয়েছেন, কিংবা কারোর না কারো কোনো প্রিয় পরিজন কেউ না কেউ আক্রান্ত। এবার এই আক্রান্ত হওয়ার পর দীর্ঘ অনেক সময় কেটে যাওয়ার পরেও আপনারা কোনো সুরাহা হয়তো পাননি, কিন্তু তারপর আপনারা ভাবছেন যে কী করবেন। অন্তত আয়ুর্বেদের ক্ষেত্রে এমনটাই ঘটে, আমরা বারংবার দেখেছি। কিন্তু দ্রুততার সঙ্গে যদি আয়ুর্বেদের হাত ধরা যায় তাহলে অনেক বেশি সময় আগেই অনেকটা সুফল কিন্তু পাওয়া যায়। বিষয়টা যেটা নিয়ে আমরা আলোচনা করব তার নাম হচ্ছে রিউমাটয়েড আর্থারাইটিস। এই রিউমাটয়েড আর্থারাইটিস এই বিষয়টি শুধুমাত্র বয়সকালেই এই রোগটি আক্রান্ত হয়, বিজ্ঞান অন্তত তা কিন্তু বলছে না। আয়ুর্বেদ কি বলছেন ডক্টর সুলতান খান শুনবো। পাশাপাশি আপনারা যারাও রয়েছেন আপনাদের নানাবিধ সমস্যা নিয়ে অবশ্যই ফোন করতে পারেন। স্যার, রিউমাটয়েড আর্থারাইটিস নামটা নতুন কিছু নয়, বহু পুরনো আর্থারাইটিস সম্পর্কে কথা বলতে গেলেই যে বিষয়টি আসে তার মধ্যে একটি হচ্ছে রিউমাটয়েড আর্থারাইটিস। এই রিউমাটয়েড আর্থারাইটিসের আমি প্রথম যেটা জিজ্ঞাসা করতে চাইছি সেটা হলো যে এর কি কোনো নির্দিষ্ট বয়স আছে, যে আফটার 40 বা বয়সকালে এই ধরনের রোগ হয়, নাকি ছোট বয়সেও এই সমস্যা হতে পারে? এই দেখুন, আমরা বিভিন্ন রকমের আর্থ্রাইটিস ডিসকাশন করি, সেখানে আজকে আবার একটা টপিক নিয়েছি আমরা রুমেটয়েড আর্থ্রাইটিস। সমস্ত আর্থ্রাইটিসের সবথেকে টিপিক্যাল একটা আর্থ্রাইটিস, যেটা কিন্তু খুবই কম বয়সে আক্রান্ত হয়ে যায় মানুষ, আর সারা জীবন কিন্তু এই রোগটা তার শরীরে থেকে যায়। আর এমন কন্ডিশন তার শরীরে তৈরি করে যেখানে কিন্তু পুরো শরীরে জয়েন্টস ডিফর্মিটি, স্টিফনেস, আর আস্তে আস্তে তার কিন্তু হাঁটা চলা ক্যাপাবিলিটি সমস্ত জিনিসই কিন্তু এফেক্টেড করে তাকে কিন্তু পুরোপুরি বেড রিটেন করে দেয়। রুমেটয়েড আর্থ্রাইটিস আজকে কিন্তু এমন একটা রোগ যেটা আমরা যেরকম আমরা অনেক ডায়াবেটিস নিয়ে, হাইপারটেনশন নিয়ে, কিডনির সমস্যা নিয়ে, হার্টের সমস্যা নিয়ে, ক্যান্সার নিয়ে যতটা আমরা চিন্তিত হয়, সেরকম কিন্তু আজকে রুমেটয়েড আর্থ্রাইটিস কম বেশি কিন্তু 10টা বাড়িতে আপনি দেখবেন, সেখানে কিন্তু 5 থেকে 6টা বাড়ি আপনি রুমেটয়েড আর্থ্রাইটিস পেশেন্ট আপনি অবশ্যই পাবেন। কেন কি আজকে আমাদের প্র্যাকটিসে আমরা ডে টু ডে প্র্যাকটিসে আমরা দেখছি রুমেটয়েড আর্থ্রাইটিস পেশেন্ট প্রচুর বেড়ে গেছে। আর এই এমন একটা আর্থ্রাইটিস যার কিন্তু আমি বারবার বলি যে আমরা খুব ভাগ্যশালী যে ইন্ডিয়াতে আমাদের হোমিওপ্যাথ রয়েছে, আয়ুর্বেদ রয়েছে, ইউনানি রয়েছে, সিদ্ধা রয়েছে, অনেক প্যাথি রয়েছে। কিন্তু এই রুমেটয়েড আর্থ্রাইটিস একমাত্র আয়ুর্বেদ রয়েছে যার বলছে ট্রিটমেন্ট করে মানুষ সুস্থ হতে পারে। সঠিক ট্রিটমেন্ট, লাইফস্টাইল মডিফাইড করলে এই রোগ থেকে নিজে থেকে এখান থেকে বেরিয়ে আসতে পারে। এখানে যেটা প্রশ্ন স্যার, আপনি বলছেন যে এটা কম বয়সের মানুষের শরীরেও প্রবেশ করতে পারে, বেশি বয়সের মানুষের ক্ষেত্রে তো বটেই। মূলত কেন হয় এই রোগটা? নির্দিষ্ট কোনো কারণ আছে এই রোগটা হওয়ার পেছনে? অবশ্যই কারণ রয়েছে। এখন তো ম্যাক্সিমাম রোগী জেনেটিক কজ একটা হয়ে গেছে, যে আমার ফ্যামিলিতে কারো হয়েছে তাহলে সেই নেক্সট জেনারেশন কিন্তু ক্যারি ফরওয়ার্ড করবে। এই একটা তো সমস্ত জায়গায় কিন্তু সমস্ত রোগেই কিন্তু একটা কমন হয়ে গেছে। সেকেন্ড হচ্ছে আমাদের আয়ুর্বেদ যেটা এই রোগটাকে কোরিলেট করছে আম বাতের সঙ্গে, রুমেটয়েড আর্থ্রাইটিসকে কোরিলেট করছে আম বাতের সঙ্গে। তো আম আর বাত আমরা অনেকবার বলেছি যে আমাদের শারীরিক 3টে দোষ রয়েছে, বায়ু, পিত্ত, কফ, আর আমাদের মানসিক দোষ হয়েছে 2টো রজায়ন, তামা। তো আমাদের শরীরে যখনই বাত প্রকোপ হয় আর আম যখন আমাদের শরীরে তৈরি হয় যখন আমরা খাওয়া দাওয়া করি, আমাদের অগ্নি যখন প্রপার ফাংশন করে না, মেটাবলিজম যখন ঠিকঠাক হয় না, তখন আমাদের শরীরে আম তৈরি হয়। সেই আমটা আমাদের বাতের সঙ্গে মিলিয়ে আমাদের বিভিন্ন জয়েন্টসে, স্পেসিফিকলি স্মল জয়েন্টসে প্রথম আক্রান্ত করে, তারপর আস্তে আস্তে বিগ জয়েন্টসে গিয়ে অ্যাটাক করে। এটাই হচ্ছে রুমেটয়েড আর্থ্রাইটিস, যেটা আমরা আয়ুর্বেদে আমবাত বলছি। তো লাইফস্টাইল একটা কারণ হতে পারে আমাদের রুমেটয়েড আর্থ্রাইটিস হওয়ার। আর একটা কারণ হচ্ছে অটো ইমিউন ডিজিজ, যেটা কিন্তু আমাদের শরীরে
অটোইমিউন ডিজিজ হয়ে যাচ্ছে যখন আমাদের রক্তশক্তি যখনই ভক্ষক হয়ে যায় তখনই আমাদের শরীরে এই রোগটা চলে আসে। বেশ, এবার এটা যেটা আপনি বললেন যে জেনেটিক কারণে এই সমস্যাটা হতে পারে, তো ধরুন যাদের পরিবারের পূর্বজদের এই ধরনের সমস্যা ছিল বা আছে, তাদের পরবর্তী জেনারেশন আগে থেকে কি ধরনের প্রিকশন নেওয়ার কি অবকাশ রয়েছে যাতে এই রোগটা তাদের শরীরে না আসে? সবথেকে প্রথম জিনিস হচ্ছে এডুকেট হওয়া। আপনার একটা রোগ হয়েছে, তার সেই রোগটা কি বা সেই রোগটা কতটা আমার শরীরকে ক্ষতি করতে পারে সেটা নিয়ে একটা সবথেকে প্রথম জিনিস হচ্ছে এডুকেট হওয়া। কেন কি আজকে আমি মানে যখনই প্রোগ্রাম করি একটা জিনিস বলি, আপনি যখন আপনার রোগটাকে বুঝতে পারবেন আপনি সঠিক জায়গায় গিয়ে চিকিৎসা করাতে পারবেন। আর না হলে ওই ব্যথা যন্ত্রণা বলে আপনি 100টা ডক্টর চেঞ্জ করবেন, রাজ্যে চিকিৎসা করবেন, রাজ্যে বাইরে গিয়ে চিকিৎসা করবেন, কিন্তু কোনো সুফল আপনি পাবেন না। তো সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এডুকেট হওয়া, একটা রোগের ব্যাপার জানার যে রুমেটয়েড আর্থ্রাইটিস জিনিসটা কী আছে বা তার কী ধরনের এই রোগটা কেন এসেছে আমার, বা আমি আমার নেক্সট জেনারেশনকে কীভাবে এডুকেট করতে পারি। এই জন্য আমরা যখন এই রুমেটয়েড আর্থ্রাইটিসে যখন গল্প চলে আসে তখন কিন্তু আমরা জানি যে আমবাত যখনই ইনডাইজেশনের প্রবলেম হচ্ছে তাহলে আমাদের সবথেকে ইম্পর্টেন্ট রয়েছে ডাইজেশন সিস্টেমটাকে ঠিক রাখা। ডাইজেশন সিস্টেমটা তখনই ঠিক থাকবে যখন আমার আগ্নি প্রপার ফাংশন করবে। তো আগ্নি প্রপার ফাংশন করার জন্য আমাদেরকে কিন্তু সেই রকম খাওয়া দাওয়া করতে হবে, মানে মানে ঋতু দেখে আমাদেরকে, যখন শীতকাল এসেছে সেই রকম আমাদেরকে খাওয়া দাওয়া করা উচিত। শীতকালে যেরকম ফল পাচ্ছি আমরা, সবজি পাচ্ছি, সেরকম আমাদেরকে খাওয়া দাওয়া করা উচিত। আমাদেরকে সেই রকম মানে টাইমে খাওয়া দাওয়া করা উচিত, আমাদের শরীর চর্চা করা উচিত আমাদের। অর্থাৎ ইনডাইজেশন থেকে এই রুমেটয়েড আর্থ্রাইটিস ফর্ম করতে পারে। এক্স্যাক্টলি করতে পারে। আমরা আসবো আলোচনায়, কিন্তু তার আগে একটু টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বীরভূম থেকে বলছি। কে বলছেন? অরবিন্দ রায়চৌধুরী। বলুন অরবিন্দ, বলুন। বলছি এখন কানে একটু কম শুনছি, স্মৃতিশক্তি কোনো জিনিস মনে থাকছে না, বুঝলেন? বয়স কত? 70। আচ্ছা, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, আপনি আমাদের আপনি টেলিভিশনের সাউন্ডটাকে একটু বাড়িয়ে দিয়ে টেলিভিশনে শুনতে থাকুন। ধন্যবাদ। আপনি দেখুন আমাদের হলুদ বক্সে যে নাম্বারগুলো যাচ্ছে সেই নাম্বারে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট করুন। বীরপুর সামনেই আমাদের বোলপুরের চেম্বার রয়েছে, তারা আপনাকে সাহায্য করবে। ওনার কানের সমস্যা উনি বলছেন এবং যথেষ্ট বয়স, 70 ইয়ার্স ওল্ড। আসবো এই কোনোদিন এই বিষয়ে যদি বিস্তারিত আলোচনা হয় তখন আমরা নিশ্চয়ই এই বিষয়ে আলোচনা করবো। আনন্দবাবু, আপনি স্যার যেটা বললেন যে ইমিডিয়েটলি আমাদের স্ক্রিনে যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে বোলপুরে চেম্বারে আপনি আপনার নামটা নথিভুক্ত করুন। দেখানোর প্রয়োজন রয়েছে, টেলিফোনে তো চিকিৎসা সম্ভব নয়, চিকিৎসা করতে গেলে চেম্বারে আসতে হবে। এনিওয়ে, যেখানে আমরা ছিলাম যে ডাইজেশন আপনি বলছেন যে একটা বিরাট গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যেটা এই ধরনের রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে হতে পারে। তাহলে কি যাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস রয়েছে তাহলেও তাদেরকেও এই জিনিসটা মেনটেন করা উচিত যে সে যা খাচ্ছে তা সেটা অত্যন্ত সহজ পাচ্য এবং ডাইজেশনের ক্ষেত্রে কোনো সমস্যা যাতে না হয়? আপনি যখন লক্ষণ দেখবেন রুমেটয়েড আর্থ্রাইটিসে, তার লক্ষণ কিন্তু এইভাবে স্টার্ট হয়। একটা পেশেন্ট যখন আমাদের এখানে আসেন ওনারা বলবে যে ডক্টরবাবু আমার কোনো খিদে নেই, আমার সবসময় ইনডাইজেশনের সমস্যা হচ্ছে, আমি খেলে কিন্তু খাবার হজম হচ্ছে না, পেট সবসময় ফোলা আছে, আমার পায়খানা পরিষ্কার হচ্ছে না, আমার শরীর দুর্বল আছে। তো আলটিমেটলি স্টার্টিং সিমটমটা এটাই রয়েছে। তারপর ব্যথা যন্ত্রণা, স্টিফনেস, সোয়েলিং তো রয়েছেই, এটা তো একটা লক্ষণ রয়েছে। কিন্তু বেসিক যেটা কিন্তু পেশেন্ট একটা জিনিস ইন্ডিকেট করে যে পেটের সমস্যা ইন্ডিকেট করে যে ডক্টরবাবু এইটা আমার প্রবলেম রয়েছে। তো আমরা বেসিক্যালি দেখি, আমরা অনেক প্রেসক্রিপশন যখন আমরা ঘুরিয়ে দেখি তো কোথাও আমরা কিন্তু সেই পেটের ট্রিটমেন্ট পাই না। আমরা দেখি হ্যাঁ পেশেন্ট ব্যথা ওষুধ পেয়েছে, ভালো থেকে ভালো ব্যথা ওষুধ পেয়েছে, কিন্তু যেখান থেকে রুট কজ রয়েছে পেশেন্টের, যেখান থেকে রোগটা উৎপন্ন হয়েছে তার কিন্তু কোনো রকম কোনো ওষুধ সে পায়নি। তো তার কিন্তু ট্রিটমেন্ট যেটা পেয়েছে সে কিন্তু আলটিমেটলি ওভারল্যাপস করে ব্যথা ওষুধ সে খাচ্ছে 10 বছর 15 বছর থেকে, আর আলটিমেটলি ডিফর্মিটি তৈরি করে নিয়েছে। বেশ, আমি আসছি আলোচনা, কিন্তু তার আগে আর একটু টেলিফোন। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? নমস্কার। নমস্কার, আমি বর্ধমানের মেমারি থেকে দিলীপ চ্যাটার্জি বলছিলাম। বলুন দিলীপ বাবু। হ্যাঁ, বলছি আমি ওই ডাক্তারের সঙ্গে একটু কথা বলতে চাই। অ্যাকচুয়ালি আমার 7-8 বছর ধরে ব্লাড সুগার আছে। লাস্ট রিপোর্ট অনুযায়ী ফাস্টিং আছে 99, কিন্তু HbA1c টা আমার 8-এর নিচে এখনো পর্যন্ত আসেনি। একটু জোরে বলুন। আমার
HbA1c, হ্যাঁ HbA1cটা আমার লাস্ট রিপোর্টে অনুযায়ী 8 এসছে, 8। ওকে কিন্তু খালি পেটে সকালে করেছি 99 দেখাচ্ছে। আর রিসেন্ট 6 মাস হলো আমার একটু পিএসএ মানে ইউরিনের প্রস্টেটের প্রবলেম দেখা দিয়েছে, এবং পিএসএ টেস্ট করেছিলাম, লাস্ট টেস্টটাও কিন্তু হাই আছে, 14 সামথিং আছে। আপনি খাওয়ার পরটা চেক করেছিলেন? খাওয়ার পরটা চেক করেছিলাম 4-5 মাস আগে, তখন ছিল ওই আপনার 170-72 ছিল। আপনি কোনোদিন সুগারের ওষুধ খেয়েছেন? সুগার ওষুধ তো রেগুলার খাই। রেগুলার খান, আচ্ছা ঠিক আছে। তাহলে আপনি চিন্তিত কেন হচ্ছেন? HbA1c 8.1 আছে তো? এই তো একটু হাই দেখাচ্ছে না? হ্যাঁ হাই তো দেখাচ্ছে, কিন্তু আপনি চিন্তিত হচ্ছেন কেন? এই ব্যাপারটা আপনি জেনেছেন কিভাবে যে HbA1c হাই থাকলে মানে চিন্তা করতে হবে? না এটা নয়, আমি যাই ডাক্তারবাবুকে দেখাচ্ছি, উনি বলছেন যে এটা মোটামুটি 6.5-7 মধ্যে হলে ঠিক আছে, এটা চেষ্টা করবেন যাতে ওই কন্ট্রোলের মধ্যে আনা যায়। আপনি কিভাবে আনবেন? ওটা তো ডক্টরবাবু সেই রকম মেডিসিন দিতে হবে, সেই রকম আপনাকে সমস্ত জিনিস বলতে হবে, তখনই তো আসবে। আপনি কিভাবে আনবেন? ওই জন্যই তো আমি আপনাকে শরণাপন্ন হয়েছি, আপনাকে দেখাবো বলে। ঠিক আছে, আপনি ধন্যবাদ, আপনি শুনতে থাকুন দিলীপ বাবু। আমি কয়েকদিন আগে আমি মধ্যমগ্রামে একটা পেশেন্টের বক্তব্য দেখিয়েছিলাম, ওনার HbA1c ছিল 11 পয়েন্ট সামথিং ছিল। আমার 3 মাস ট্রিটমেন্ট করার পর ওনার এখন 6 পয়েন্ট সামথিং ওনার কিন্তু HbA1c এসে গেছে। আর আমি এই জন্য জিজ্ঞেস করলাম, কেন আপনি HbA1c যখন 8.1 দেখছেন, এটা কিন্তু অ্যালার্মিং মানে সিচুয়েশন। কেন HbA1c এভরি ডায়াবেটিক পেশেন্টকে 3 মাস পর পর চেক করে নেওয়া উচিত, কেন 3 মাসে তার খাওয়া দাওয়া, মেডিকেশন সমস্ত জিনিস ইন্ডিকেট করছে যে আপনি কতটা সঠিক মানে রাস্তায় রয়েছে। অনেক সময় আমরা দেখি যে PP ফাস্টিং আমার নর্মাল রয়েছে কিন্তু HbA1c কমছে না, এটা কিন্তু ভালো জিনিস নয়। তো আপনি দেখুন হেল্পলাইন নাম্বার আপনাদের যাচ্ছে, সেখানে ফোন করে একবার যোগাযোগ করার চেষ্টা করুন। বেশ, আর একটু টেলিফোন। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? ঠিক আছে, হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, কে বলছেন বলুন। আমি বলছি ডায়াবেটিস আমার খালি পেটে থাকছে 250। আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি উড়িষ্যা থেকে বলছি, পারাদ্বীপ জানেন? আচ্ছা বলুন। পারাদ্বীপ থেকে বলছি। হ্যাঁ বুঝতে পেরেছি, পারাদ্বীপ। বলুন, আপনার নামটা? সীমন্ত ভূঁইয়া। আচ্ছা বলুন সীমান্ত বাবু, সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে ওই চালাবলা করলে মাথাটা ঘুরেছে, দুর্বল বেশি হচ্ছে, কাজকর্ম করতে পারছি না। আপনি ফাস্টিং বললেন 250 আছে আপনার? হ্যাঁ, খালি পেটে 250 আছে, খেলে 350-400 হয়ে যাচ্ছে। খাওয়ার পর 350? হ্যাঁ, মানে ওষুধ খাচ্ছি, কমছে না। ওষুধ খাচ্ছেন, কমছে না। এই কতদিনের সমস্যা আপনার? ওটা হয়ে গেল প্রায় 4 বছর। 4 বছর। আপনি এটা চেক করেছিলেন HbA1c রিপোর্ট? না করেননি। ইউরিনে পরীক্ষা করেছিলেন? না, এখন ওই 1 মাসের আগে আমি পরীক্ষা করেছিলাম। ঠিক আছে, আপনি TBS কিনে থাকুন। ঠিক আছে, সুগার আপনার অনেক হাই আছে। আপনি ইমিডিয়েটলি আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করুন, একটা অনলাইন কনসালটেশন করুন। আপনি ওড়িশা থেকে বলছেন, আপনি খড়গপুরও আসতে পারেন, নাহলে অনলাইন কনসালটেশন করুন। ওড়িশাতে অনেক পেশেন্ট রয়েছে যারা অনলাইন কনসালটেশন করে ট্রিটমেন্ট করাচ্ছে। ইমিডিয়েটলি আপনার সুগারটা কমাতে হবে, কেন সুগার আনকন্ট্রোলও কিন্তু অনেকটা ডেঞ্জারাস জিনিস হয়ে যায়, যে কোনো সময় যে কোনো কমপ্লিকেশন আমার শরীরে আসতে পারে। তো আপনাদের হেল্পলাইন নাম্বার একবার ফোন করুন আর অনলাইন কনসালটেশন করার চেষ্টা করুন। ভেরি গুড। আমরা আবার যেই আলোচনাতে ছিলাম সেই আলোচনাতে ফিরে আসি, কিন্তু ফিরে যাওয়ার আগে আবার একবার আপনাদেরকে মনে করিয়ে দেবো, আমার ঠিক দেখুন এই নিচ দিয়ে যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বারগুলো নোট করুন। কবে কোথায় কোন চেম্বার উপস্থিত থাকছেন সে সমস্ত কিছু তথ্য এই নাম্বারসে ফোন করে পেয়ে যাবেন। এতটুকু শুধু আপনাকে বলবো যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, একদম পাহাড় থেকে সমুদ্র, প্রত্যেকটি জেলাতেই কিন্তু এই বেদজ্ঞান আয়ুর্বেদের চেম্বার রয়েছে। স্যার নিজেও উপস্থিত থাকেন সেই চেম্বারগুলোতে, কিন্তু কবে কখন থাকছেন সেটা আপনাকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে জেনে নিতে হবে। অ্যাপয়েন্টমেন্টটা করবেন এই কারণে, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় নির্দিষ্ট সংখ্যক মানুষকেই কিন্তু দেখা সম্ভব, ফলে নাম লিখিয়ে রাখাটা আগে ভীষণভাবেই জরুরি। যেটা নিয়ে আমাদের আজকে আলোচনা চলছিল রিউমাটয়েড আর্থ্রাইটিস। স্যার এক্ষেত্রে আমরা দেখছিলাম, আপনি যে ছবিগুলো আমরা দেখছিলাম সেখানে দেখছিলাম যে ডিফর্মেটিভ পর্যায়ে যাচ্ছে। এটা কখন যায়? এটা কি একেবারে স্টেজ 3 বা তারও উপরে কোনো স্টেজ? রাইট, 3rd স্টেজ 4th স্টেজে এই কন্ডিশন হয়ে যায়।
ফার্স্ট সেকেন্ড স্টেজে ততটা এফেক্ট হয় না, কিন্তু থার্ড ফোর্থ স্টেজে ডিফর্মিটিগুলো চলে আসে, হাত পাগুলো বাঁকতে আরম্ভ করে দেয়। আর সবথেকে সারপ্রাইজিং, যেমন আমরা অন্য অন্য রোগে দেখি যে অন্য রোগটা টেনে নিয়ে আসে, যেমন ডায়াবেটিস আমরা দেখি কমপ্লিকেশন, সেখানে রুমেটা আর্থ্রাইটিস এমন একটা রোগ যে কিন্তু অন্য রোগকে আমাদের শরীরে টেনে নিয়ে আসে। মানে একটা মানুষের রুমেটা আর্থ্রাইটিস হয়েছে, তার কিন্তু অস্টো আর্থ্রাইটিস তার সঙ্গে হতে পারে। একটা মানুষের রুমেটা আর্থ্রাইটিস হয়েছে, তার কিন্তু রুমেটিক হার্ট ডিজিজ হতে পারে। একটা মানুষের রুমেটা আর্থ্রাইটিস হয়েছে, তার অ্যানিমিয়া হতে পারে, শরীরে হিমোগ্লোবিন কমতে পারে। তো এই রোগটা খুবই কমপ্লিকেটেড রোগ। এই রোগটা সবসময় বোঝার চেষ্টা করুন আর প্রপার লাইন অফ ট্রিটমেন্টে আসুন, কেন কি আয়ুর্বেদের খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে। আর আমরা অনেক পেশেন্টকে আমাদের ট্রিটমেন্টে সুস্থ রেখেছি, ভালো রেখেছি। কেন কি আয়ুর্বেদ আমরা যখন প্যারামিটার দেখি, RF ফ্যাক্টর দেখি, NTCCP দেখি, হিমোগ্লোবিন দেখি, আমরা তার সেই রিপোর্টটাই কিন্তু আমরা আফটার 3 মান্থস বা 6 মান্থ করে আবার চেক করে নিই যে পেশেন্ট কতটা ইম্প্রুভমেন্ট পেয়েছে। আর আমি মানে স্পেসিফিকলি আমি বলছি, আমাদের বেদজ্ঞান আয়ুর্বেদে কিন্তু ম্যাক্সিমাম পেশেন্টের কিন্তু রিপোর্ট অনেক ভালো রয়েছে। কেন কি আয়ুর্বেদ যে লাইন অফ ট্রিটমেন্ট বলছে, সেই লাইন অফ ট্রিটমেন্ট যখনই আমরা মেনে চলবো, অবশ্যই আমরা এই ক্রিটিক্যাল রোগ থেকে বেরিয়ে আসতে পারবো। क्या बात। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? ঠিক আছে, কে বলছেন? হ্যালো। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, আমি কামারপুরের পাশাপাশি গ্রাম থেকে বলছি। কে? আমার নাম অজয় ঘোষ। আচ্ছা, অজয়বাবু বলুন। হ্যাঁ, বলছি আমার স্ত্রীর বয়স 65। হ্যাঁ, তো ও কানেক বছর দেড়েক হলো ওই পায়ের হাঁটুর একটা হাঁটু আর্থারাইটিসে ভুগছে খুব, মানে একদম হাঁটতে পারছে না। তারপর কোমর টোমরে তো খুব ব্যথা, যন্ত্রণা, হাঁটুর যন্ত্রণা, এইসব ভুগছে। তো আমি তো অনেক নার্ভের ডাক্তার সব দেখালাম, কিন্তু তাতেও কিছু হচ্ছে না। আমি চিকিৎসা চালিয়ে যাচ্ছি। তো বর্তমানে আমি একজন হোমিওপ্যাথি ওষুধের ডাক্তারবাবুর কাছে মোটামুটি চিকিৎসা করাচ্ছি, তার ওষুধ খাচ্ছি, তাতে কিছুটা কমেছে। কিন্তু আপনাদের আয়ুর্বেদের কোথায় আপনারা বসেন সেটা যদি জানলে ভালো হতো। ওখানে যদি কোথা থেকে বলছেন আরেকবার বলুন। কামারপুকুর। বেশ, ঠিক আছে, আপনি শুনতে থাকুন অজয়বাবু। ধন্যবাদ ফোন করার জন্য। দেখুন, আয়ুর্বেদে খুবই ভালো ট্রিটমেন্ট আছে। আপনি সমস্ত রিপোর্ট নিয়ে, আর আমি কোন জায়গায় আমাদের চেম্বার রয়েছে, কী টাইমিং রয়েছে, হলুদ বক্সে যে নাম্বারগুলো যাচ্ছে ওই নাম্বারে একবার ফোন করে নিন, সবথেকে বেটার হবে। ওরা আপনাকে খুব ভালো করে বলতে পারবে যে কামালপুরের পাশে কোন চেম্বার আছে। অসুবিধা হওয়ার কারণ নেই, আমি বলে দিচ্ছি আপনাকে। দেখুন, যেটা স্যার এক্ষুনি বললেন যে একেবারে এই যে হলুদ দিয়ে যে নাম্বারসগুলো রেখা রয়েছে, এই হলুদ নাম্বারগুলোতে আপনারা এক্ষুনি ফোন করতে পারেন। আপনার নিয়ারেস্ট কোথায় কোন চেম্বার রয়েছে সেটা জেনে নিতে পারেন, এবং সে কোন দিন কখন ডাক্তারবাবু সেখানে উপস্থিত থাকবেন সেটাও জেনে নিতে পারেন। অবশ্যই আগে থেকে নাম লেখাতে কিন্তু ভুলবেন না। এনিওয়ে, যেখানে ছিলাম, যেটা আপনি বলছিলেন স্যার, যে রিউমাটয়েড আর্থ্রাইটিসে একবার ডিফরমেশন, আমার প্রশ্ন হচ্ছে যে যাদের ডিফরমেশন হয়ে গেছে ধরুন, সেখান থেকে কি রিকভার সম্ভব আদৌ? দেখুন, ডিফর্মিটি কতটা হচ্ছে এটা দেখা খুব দরকার রয়েছে। এটা হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট। কেন দেখুন, অনেক ধরনের প্রবলেম হয় মানুষের শরীরে। কারো মাইনর ডিফর্মিটি হয়েছে, কারো মেজর ডিফর্মিটি হয়ে গেছে। তো ডিফর্মিটি, আপনার মাইনর ডিফর্মিটি আছে, সেখানে আপনি সেই ডিফর্মিটিকে আপনি চেক করে নিতে পারেন, ঠিক করে নিতে পারেন। কেন কি আমাদের যে পঞ্চকর্মা থেরাপি রয়েছে, যে মেডিকেশন, সেখানে আপনি সেই জিনিসটা ঠিক করতে পারেন। কিন্তু যেখানে মেজর রয়েছে সেখানে কিন্তু আপনাকে শুধু রোগ নিয়ে চিন্তা করতে হবে, যে রোগটা আমাকে আর বেশি কষ্ট না দেয়, আমার রোগটাকে আগে আটকাতে হবে, সেখানে আমি কিন্তু নর্মাল লাইফ লিড করতে পারবো, এটাই কিন্তু চিন্তা করতে হবে। কিন্তু যেখানে মেজর ডিফর্মিটি মানে পা দুটোই বেঁকে গেছে, একটা 5 ফুটের মহিলা সে 4 ফুটে হয়ে গেছে, ওকে টেনে টাউনে আপনি কিছু করতে পারবেন না, কেন এটা একটা রোগের জন্য হয়েছে। তো সেই জন্য মাইনর ডিফর্মিটি রিকভার করা যায়। বেশ, এবার যেটা প্রশ্ন স্যার, সেটা হচ্ছে যে রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে আপনি একটা দিকে বললেন যে ডাইজেশনের একটা এই থাকে, আবার অনেক ক্ষেত্রে আমরা দেখি যে পুরনো চোট আঘাত, এই পুরনো চোট আঘাত থেকে কি আর্থ্রাইটিস রিল্যাপস করতে পারে? অবশ্যই, কেনই নেই। আপনি ব্যথা যন্ত্রণার জন্য আপনার হাঁটুতে ব্যথা লেগেছে, আপনার হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিস হতে পারে। আপনার ঘাড়ে ব্যথা লেগেছে, ঘাড়ে আপনার সার্ভাইকালে আপনার অস্টিওআর্থ্রাইটিস হতে পারে। আপনার কোমরে আঘাত লেগেছে, কোমরে কিন্তু আপনার অস্টিওআর্থ্রাইটিস হতে পারে। কিন্তু আপনি রুমেটয়েড আর্থ্রাইটিস বলতে পারেন না।
আচ্ছা। এখানে এই জন্য আজকে আমি প্রত্যেক দিনই আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি, এটাই জানানোর জন্য কি আজকে ম্যাক্সিমাম লোক এটাই জানি না তার কী ধরনের মানে শরীরে রোগ হয়েছে। তাহলে এখানে একটু স্বাভাবিকভাবে একটু জানতে চাইবো যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অস্ট্রিও অ্যান্ড রিউমাট আর্থারাইটিস। কিন্তু তার আগে একটা টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোন? হ্যালো। হ্যালো, আমি ময়না থেকে বলছি, পূর্ব মেদিনীপুর ময়না থেকে। হ্যাঁ হ্যাঁ বলুন, কে বলছেন? ডাক্তারবাবু, আমার মেয়ে ওই 16 বছর বয়স। হ্যাঁ। তার পায়খানা দ্বারে ছোট একটা মাংস মতো দেখা যাচ্ছে আর কি, মানে তুলা মতো আর কি পায়খানা দ্বারের কাছে। ওটা কি হতে পারে সেটা একজন ডাক্তারকে দেখালাম, সে বলছে ওটা কি বলি। কি বলেছে? বলি বলছে আর কি, বলে ওটা পাইলস হয়েছে না, অর্শ হয়েছে। ঠিক আছে, পায়খানার রাস্তা বললেন তো? হ্যাঁ হ্যাঁ, পায়খানার রাস্তা ফুলে গেছে বলছেন তো? হ্যাঁ হ্যাঁ, ধারে মানে একটা উঁচু হয়ে গেছে, মানে ফুলার মতো আছে। হ্যাঁ হ্যাঁ। পায়খানার রাস্তায় কি রক্ত বেরোয়? না না, ওসব কিছু নেই, কিন্তু পায়খানা প্রচুর শক্ত। আচ্ছা, দুদিন ছাড়া পায়খানা যায়। আচ্ছা, কতদিন থেকে হয়েছে এটা? এটা 3-4 মাস হয়ে গেল। 3-4 মাস? ও আগে বলেনি, এই মানে 3-4 মাস আগে বলছে, কিন্তু আগে ও অনেকদিন আগে মনে হয়েছে। ও যখন বুঝতে পারলো তখন আমাকে বললো যে আমার পায়খানা দ্বারে একটা এরকম বড় হয়ে গেছে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। ধন্যবাদ, আপনি শুনতে থাকুন। দেখুন, আপনার মেয়ে অর্শ সমস্যা হয়ে গেছে। ট্রিটমেন্ট আয়ুর্বেদিক খুবই ভালো রয়েছে, আমরা খাসসূত্র করি, ওয়ান স্টপ ট্রিটমেন্ট রয়েছে। একবার খাসসূত্র করবেন, সারা জীবনের জন্য এই রোগটা চলে যাবে। আপাতত যেটা আপনার করতে হবে সেটা ওনাকে একটা জিনিস বলবেন, বেগ দিয়ে পায়খানা করতে বারণ করবেন, জল ঠিকঠাক খেতে বলুন, তেল ঝাল মশলা একদম টোটালি অ্যাভয়েড করতে বলুন, এমন খাবার খেতে বলবেন যেটা ইজি ডাইজেস্টেবল। আর আপনি ত্রিফলা ইউজ করতে পারেন, ত্রিফলা আপনার আপাতত পেটটা পরিষ্কার রাখবে। আর আপনি মিদনাপুর থেকে বলছেন, খড়গপুর মেচেদা, যেখানে আপনার সুবিধা সেখানে আপনি যোগাযোগ করতে পারেন। বেশ, যেটা আমার প্রশ্ন ছিল স্যার, যে অস্ট্রিও আর্থ্রাইটিস অ্যান্ড রিউমাটয়েড আর্থ্রাইটিস এই দুটোর মধ্যে পার্থক্যটা কী করে? দেখুন, অস্টিও আর্থ্রাইটিস বেসিক্যালি আমাদের বিগ জয়েন্টসে হয়, ওয়েট বিয়ারিং জয়েন্টসগুলোতে অ্যাটাক করে প্রথম, তারপর আস্তে আস্তে অন্য অন্য জয়েন্টসের দিকে যায় আমাদের। আর রুমেটয়েড আর্থ্রাইটিস যেটা রয়েছে এটা স্টার্ট হয় আমাদের স্মল জয়েন্টস থেকে। স্মল জয়েন্ট মানে হাতে আঙ্গুল, রিস্ট, এলবো, এখান থেকে আমাদের মানে হাত থেকে এই প্রবলেমটা স্টার্ট হয়, তারপর আস্তে আস্তে বিগ জয়েন্টসের দিকে যায়, মানে কোমর, হাঁটু, এইসব জায়গাতে স্প্রেড করে আমাদের। দুটোইতে ব্যথা সবথেকে কমন প্রবলেম, যে ব্যথা, স্টিফনেস, সোয়েলিং থাকবেই। কিন্তু রুমেটয়েড আর্থ্রাইটিস যেটা আমরা দেখি যে মাঝে মাঝে টেম্পারেচার, জ্বর আসে পেশেন্টদের, আর পেটে একটা সমস্যা থাকেই, যে ইনডাইজেশন, যে স্টার্টিংয়ে আমি বলছিলাম, কনস্টিপেশন, ইনডাইজেশন, লস অফ অ্যাপিটাইটে একটা প্রবলেম থাকে। আর অস্টিও আর্থ্রাইটিস যেটা আমরা দেখি, যে পেশেন্ট হাঁটার সময় ক্রিপিটেশন একটা সাউন্ড হয়, খটখট করে আওয়াজ করে একটা পেশেন্টের। আর মর্নিং স্টিফনেস থাকে, রুমেটয়েড আর্থ্রাইটিসে একটা মর্নিং স্টিফনেস থাকে, মানে সকালবেলা উঠে মানে চট করে বেড থেকে নেমে কোনো কাজ করতে যেতে পারে না, একটু সময় লাগে, বসে বডিটা একটু ফ্রি করে তারপর কোনো কাজ করতে যেতে পারে। বেশ, মোটামুটি করে একটা ধারণা আমরা পেলাম যে অস্ট্রিও আর্থ্রাইটিস আর রিউমাটয়েড আর্থ্রাইটিসের মধ্যে পার্থক্যটা কতটা এবং কোনটা কতটা ভয়ঙ্কর আর কি। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো। হ্যাঁ হ্যালো, আমি ত্রিপুরা থেকে বলছি, ঊনকোটি জেলা। হ্যাঁ, চুচুড়া থেকে বলুন। আমার তো নার্ভের সমস্যা, আমার 62 এইজ। তো আয়ুর্বেদিক কিভাবে আমি ত্রিপুরা থেকে চিকিৎসা করবো এটা জানলে খুব ভালো হয়। আর নার্ভে কি সমস্যা আপনার? নার্ভের একটা পায়ের মধ্যে মানে স্পন্ডাইলাইটিসের মতো ব্যথা করে আর কি সবসময়। পায়ের মধ্যে? পায়ের কোথায়? হাঁটুতে, গোড়ালিতে, পাতায়? হাঁটুতে এবং কোমরের নিচে, পাছার মধ্যে ব্যথা করে, পায়ের আঙ্গুলের মধ্যে ব্যথা করে। কোনো কোনো আবার এক্সরে করিয়েছেন কোমরে? এক্সরে হয়েছে, তারা অ্যালোপ্যাথি চিকিৎসা বলে যে অপারেশন লাগবে, কি লাগবে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। ধন্যবাদ। অপারেশনের দরকার নেই। আপনি চুচুড়া থেকে বলছেন, কালকে আমি ব্যান্ডেলে থাকবো, আপনি কালকে যোগাযোগ করুন, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট স্টার্ট করুন, আপনাকে কোনো দিন অপারেশন করার দরকার পড়বে না। আয়ুর্বেদের যে মেডিকেশনগুলো রয়েছে আর যে পঞ্চকর্মা থেরাপি, কিন্তু একবার আপনাকে দেখবো, তারপর বলবো যে কী ধরনের ট্রিটমেন্ট করলে আপনি সুস্থ হতে পারবেন। সেক্ষেত্রে আমি বলবো কালকে নয়, আজকেই যোগাযোগ করুন। আর শুধুমাত্র আপনি কেন, যারা আপনার টিভির অপর প্রান্তে রয়েছেন, যারা এই ধরনের নানাবিধ সমস্যায় ভুগছেন, অন্য অনেক চিকিৎসা করিয়েছেন কিন্তু কোনো রকম সুরাহা পাননি,
সেই জায়গায় দাঁড়িয়ে ডক্টর খান যেটা বলছেন যে আজকের দাঁড়িয়ে আধুনিক প্রাচীন এই চিকিৎসা পদ্ধতি আধুনিক পর্যায়ে এসে এর যা গতি বা এর যা মূল্যায়ন এই মুহূর্তে তৈরি হয়েছে, তাতে করে যে কোনো রোগের ক্ষেত্রেই অন্য যে কোনো প্যাথিকে কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে আয়ুর্বেদ। এই কারণে আপনারা যারা আপনাদের শারীরিক সুস্থতার জন্য আয়ুর্বেদের হাত ধরতে চাইছেন, বেদজ্ঞান আয়ুর্বেদের হাত ধরতে চাইছেন, আমি তাদেরকে আবারও বলবো আমাদের স্ক্রিনে যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেই হেল্পলাইন নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে অবশ্যই আপনি চলে আসতে পারেন। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো হ্যালো হ্যাঁ, কে বলছেন? আমি বলছি। হ্যাঁ, আমিটা কে, কোথা থেকে বলছেন? আমি বলছি আপনার এই ঝাড়গ্রাম থেকে। আচ্ছা, বলুন। আমি বলছি যে কি আমার স্কিনের সমস্যা হচ্ছে, বলতে গেলে লাল লাল পুরো স্কিন হয়ে যাচ্ছে। আচ্ছা। আর আপনার প্রচুর ড্রাই, মানে প্রচুর ড্রাই। বাহ। আর আপনার যখন সবসময় লাল লালটা থাকে না, হয়তো 20 দিন থাকলো, তারপর 10 দিন ঠিক থাকে। যখন 20 দিন আমার যেটা লাল লালটা হয়ে থাকে, তখন হালকা হালকা লোমগুলো বুঝে যায়। মানে আমার স্কিনটা এরকম ছিল না, আমার মানে প্রেগন্যান্সির পরে এরকম স্কিনটা হয়ে গেছে, প্রচুর সেনসিটিভ। কোনো চিকিৎসা করিয়েছেন? আমি একটা স্কিনের ডাক্তারকে দেখিয়েছিলাম, তো যতদিন ওষুধ খাচ্ছিলাম ততদিন ঠিক থাকছে, আবার যখন ওষুধ শেষ হয়ে যাচ্ছে তখন আবার সেম জিনিসটা ফিরে আসছে। আইজি রিপোর্টটা করেছিলেন? আইজি সবগুলো রিপোর্ট করেছিলাম, রিপোর্টগুলো নরমাল ছিল, স্কিনে যতগুলো রিপোর্ট লাগে করেছি। আইজি লেভেল করেছিলেন? ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। ধন্যবাদ আপনাকে। এই যে আপনারা বলেন করেছিলাম, বা আপনি যা যা বলেছেন স্কিনের জন্য ডক্টর করেছি আমি, আপনি চেক করুন আইজি লেভেল নিশ্চয়ই করা হয়নি। আইজি লেভেলটা কেন, আপনার এই প্রবলেমটা হচ্ছে অ্যালার্জির সমস্যা, ঠিক আছে? আপনার প্রপার ট্রিটমেন্ট দরকার। আয়ুর্বেদে খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে, আমাদের অনেক কিছু এমন মেডিসিন রয়েছে, আর যে দাগগুলো হয়ে যাচ্ছে সে তার জন্য অনেক ভালো ভালো অয়েন্টমেন্ট তেলগুলো রয়েছে, যেটা এই প্রবলেমটা পুরোপুরি সলভ করতে পারে। তো আপনি একটু হেল্পলাইন নাম্বার ফোন করে যোগাযোগ করার চেষ্টা করুন। কেবাত। তো সেক্ষেত্রে আমরা একেবারেই আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আমি এসে আবারও একটা কথাই আপনাদেরকে বলবো যে আমাদের স্ক্রিনে যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেই নাম্বারটা নোট করুন, এবং এই প্রোগ্রাম চলাকালীন বা প্রোগ্রামের পরে এই নাম্বারে ফোন করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট করুন। যিনি এক্ষুনি ফোন করলেন, আমার ভালো লাগলো যে স্ক্রিন ট্রিটমেন্টের জন্য আপনারা আয়ুর্বেদের ওপর ভরসা করছেন, শুধুমাত্র রিউমাটয়েড আর্থ্রাইটিস বা ডায়াবেটিস বা অন্যান্য দুরারোগ্য যে ব্যাধিগুলো রয়েছে সেগুলো নয়, সামান্য স্ক্রিন ট্রিটমেন্টের জন্য আপনারা আয়ুর্বেদের কাছে আসছেন। ইটস এ পজিটিভ সাইন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি বলবো যত দ্রুত সম্ভব আয়ুর্বেদের হাত ধরবেন, আপনি ততই বোধহয় আপনার লাইফস্টাইল সঠিক করতে পারবেন, আপনার শারীরিক সুস্থতা আরও দ্রুত ফিরে আসবে। আজকে বিদায় নেব। বিদায় নেওয়ার আগে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসবার জন্য, ধন্যবাদ আপনাদের আমাদের সঙ্গে থাকবার জন্য। আবার দেখা হবে, নমস্কার।